ছাগল যেমন দুই প্রকার হয় তেমন পাগলও দুই প্রকার হয়, ভদ্র পাগল আর অভদ্র পাগল। আপনাকে আক্কাস পাগলা বলে ঠিক করিনি, কারণ সে ছিল অভদ্র পাগল আর আপনি ভদ্র পাগলের কাতারে পড়ে গিয়েছে। ওরে আল্লাহ, এই মেয়ে কি বলে এগুলা? আর আপনি এভাবে আঙুল তুলে কথা বলছেন কেন? মনে হচ্ছে পাগল আর ছাগলের উপর বিস্তারিত ভাষণ দিচ্ছেন। আপনি হাসি থামাবেন নাকি হাসতেই থাকবেন? কি বলতে এসেছেন সেটা চট করে বলে ফেলুন। ওকে, বলছি। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আম্মু এসে হঠাৎ করে বলল আপনাকে আর বাচ্চাদের নিয়ে কোথাও একটা ট্যুর দিয়ে আসতে। আমার এই মুহূর্তে সেটা কোনোভাবেই করা সম্ভব না, কারণ মিনিমাম 4-5 দিনের ছুটি নেওয়া লাগবে কাজ থেকে। একটু কাজ থেকে দূরে থাকা মানে অনেক কিছু। আমার পজিশন নিচে নেমে যাবে। তবে কি হয়েছে জানি না, হুট করেই তানভীর তানহা এসে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তাদের নাকি এখন নিয়ে যাওয়া লাগবেই কোথাও। এত জেদ আর রাগ হয়েছে দুটোর। আপনার মতোই হওয়ার কথা, ঠিক মতোই হয়েছে। ছোটবেলায় নিশ্চয়ই আপনিও ঠিক এইভাবেই জ্বালাতেন আপনার বাবা মাকে, এখন নিজে জ্বালাতন সহ্য করুন। আপনি বিড়বিড় করে কি বলছেন বলুন তো? কই কি বলেছি? কিছু না তো। তো যেটা বলছিলাম, আমি তাদের দাবি মেনে নিতে অবশেষে বাধ্য হয়েছি। তাদের জন্যই তো আমার সবকিছু। তো তাদের জিজ্ঞেস করলাম কোথায় যেতে চাই। তারা বলল ছোট মা যেখানে বলে। তাই আপনাকে জিজ্ঞেস করতে আসা, কোথায় যেতে চান তাদের নিয়ে? আমি আপনাকে কালকে জানাই, তাদের সাথে কথা বলে ঠিক করব একেবারে। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, তখন এমন ভাবে কথা বলছিলেন কার সাথে? আই মিন, যদি আপনার পার্সোনাল ইস্যু না হয় তাহলে বলতে পারেন আমাকে। আমার পার্সোনাল ইস্যুটাই এটা। তবে আপনি সেটা জানতেই পারেন, আমার জীবনে এমন কোনো পার্সোনাল কিছু নেই যেটা বলার অযোগ্য। ছেলেটা আমার পাড়ায় থাকতো, আমার পেছনে পড়ে থাকতো সব সময়, ইগনোর করতাম বারবার। একদিন বিয়ের প্রস্তাবও দিল, রাজি হইনি। পরিণামে আমার পরিবারের উপর হুমকি, এমনকি একটা সময় সে হুমকি আমার আর তনুর নিরাপত্তার উপরও পড়ে গিয়েছিল। এতদিন কোথায় গিয়েছিল কে জানে। আজকে হুট করে আবার আমাকে ফোন করলো আর মনে যা চায় তাই বলছিল। আমিও ছাড় দেইনি। তুমুল তুইতুকারি তর্কাতর্কি হয়েছে, শুনতেই তো পেলেন। এরপর আর কি? নাম কি তার? নাম জেনে আপনি কি করবেন? যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন। হেলাল মিয়া। নামটা জোস। কথাটা বলেই তীব্র মুচকি এসে চলে গেল। কিন্তু এত হাসার মতো কি বললো তরি বুঝতে পারলো না। এক কথা ভাবতে গিয়ে আর এক কথা এলো মাথায়। ও আচ্ছা, তাহলে এই জন্যই আসিয়া বেগম বাচ্চাদের পাঠাতে বলেছিলেন তার কাছে। ঠিক আছে, একেবারে সঠিক নিশানায় তীর ছুঁড়েছেন তিনি। মনে মনে নিজের শাশুড়িকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে খুশিতে বাকবাকুম হয়ে তৈরি আবার বিছানা ঠিক করায় মন দেয়। বাচ্চারা চলে আসছে হয়তো। তৈরি বাচ্চাদের থেকে যুক্তি করে ঠিক করলো তারা কক্সবাজার যাবে। ব্যাগ গুছানো শুরু হয়ে গিয়েছে। আগামীকাল রাতেই রওনা দিবে তারা। হয়তো এই সফরের মাধ্যমেই তরি আর তীব্র সম্পর্কটা একটা অন্য স্থানে পৌঁছে যাবে। একে অপরের সাথে কিছুটা হলেও স্বাভাবিক হতে পারবে তারা। তরি তীব্রকে সকালে জানিয়ে দিয়েছে তারা কক্সবাজারে যাবে। তীব্র হোটেলে বুকিংও দিয়ে রেখেছে। এভাবে ইনস্ট্যান্ট বুকিং দিয়ে রুম পেতে যেতে তীব্র বেগ পেতে হয় না। গতকাল রাত থেকে যে ব্যাগ গোছানো শুরু করেছে তরি, এখনো সেই দ্বারা বজায় রেখেছে। ব্যাপারটা হলো একটু পর পর বাচ্চা দুটো তার কাছে এটা ওটা নিয়ে আসে আর বলে সব ব্যাগে নিতে। তরির শাশুড়িও বেশ সায় আছে এতে। মনে হচ্ছে তারা কক্সবাজার আজীবনের জন্য যাচ্ছে। তরিকে বলা হয় আর তরি শুধু ব্যাগ বাড়ি করতেই ব্যস্ত। তবে সে এটা ভেবে পাচ্ছে না এত বড় ব্যাগ দেখে তীব্র না জানি আবার কি বলে।
যেহেতু আজকে রাতে তারা রওনা দিবে, তাই ডিনার করে একেবারে যাবে, আর রাস্তায় খাওয়ার জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে যাবে। তীব্র এবং দুটো বাচ্চাই হোমমেড খাবার খেতে পছন্দ করে, তাই ডিনার শেষ করে তৈরি খাবার প্যাক করে নিল। এরপর খানিকটা সময় বিশ্রাম নিল। বাচ্চাদের রেডি করে দিয়ে সে নিজেও রেডি হয়ে নিল। সার্ভেন্ট দুজন ব্যাগ নিচে নামিয়ে নিয়ে গেছে। তৈরি বাচ্চা সহ নিচে নেমে এসে দেখলো তীব্র আগে থেকে দাঁড়িয়ে আছে, আর তার এতগুলো ব্যাগ দেখে সেটা দেখে ভ্রুকুচকে তাকিয়ে আছে, তবে মুখে কিছু বলেনি। সবার থেকে বিদায় নিয়ে তারা 4 জন বেরিয়ে পড়লো। গাড়িতে তীব্র ড্রাইভারের পাশে বসেছে। তারা ঢাকা এয়ারপোর্টে যাচ্ছে। গাড়িতে করে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। যেহেতু এয়ারপোর্ট থেকে গাড়ি ফিরিয়ে দিতে হবে, তাই ড্রাইভার সহ নিয়ে এসেছে, যাতে একেবারে ড্রাইভার সহ গাড়ি বিদায় দিয়ে দিতে পারে সেখান থেকে। তানভীর আর তানহা কিছুক্ষণ কথা বলছে তরির সাথে। এরপরই দুজন ঘুমের রাজ্যে চলে গিয়েছে। তানভীর তরি কাঁধে আর তানহা তরি কোলে ঘুমাচ্ছে। তীব্র পিছন ফিরে এই দৃশ্য দেখে আবার মুচকি হেসে সামনের দিকে তাকালো। ঢাকা এয়ারপোর্টে পৌঁছে তানভীর আর তানহাকে জাগিয়ে দেওয়া হয়েছে। সব ফর্মালিটি পূরণ করে তারা নিজেদের আসনে গিয়ে বসেছে। উদ্দেশ্য হলো কক্সবাজার এয়ারপোর্ট। তরি প্রথমবারের মতো কক্সবাজারে যাচ্ছে, এমনকি এটা তার প্রথম প্ল্যানে করে কোথাও যাওয়া। সে সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে প্রথম থেকে। মজার কথা হলো এখানে এসেও বাচ্চারা আবার ঘুমিয়ে গেছে। ঘুমানোর কথাই, কারণ তারা বাচ্চা মানুষ, এই সময়টাতেই তো বাসায় থাকলে ঘুমায়। তরি তাদের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। আসার সময় কতটা উত্তেজিত ছিল তাদের এই সফর ভ্রমণ নিয়ে, অথচ পুরো সময় ঘুমাতে ঘুমাতেই কেটে গেল তাদের। যে খাবারগুলো বাসা থেকে আনা হয়েছে সেগুলো তরি আর তীব্র পেটে গেল। প্রায় 30-40 মিনিটের মতো সময় লেগেছে কক্সবাজার এয়ারপোর্টে যেতে। সেখান থেকে বেরিয়ে এসে তারা দেখতে পেল হাতে প্লে কার্ড নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে, যেটাতে তীব্র নাম লেখা, আর তারা যে হোটেল থাকবে সেটার লোগো। মূলত হোটেল থেকে এই সুবিধা দেওয়া আছে, তাদের নিজস্ব গাড়ি আছে, সেটাতে চড়ে সরাসরি হোটেলে পৌঁছাতে পারবে। তীব্র যে হোটেলে উঠবে বলে ঠিক করেছে তার নাম হলো রয়্যাল টিউনক। হোটেলে গিয়ে কাউন্টার থেকে নিজের রুমের চাবি নিয়ে নিল তীব্র। প্রথমে সে ভেবেছিল 2টো রুম নেবে, একটা তার জন্য আর একটা তরি এবং বাচ্চাদের জন্য। তবে পরে সে ভেবে দেখলো এটা তো নাইনসাফি হবে, কারণ বাসায় তো তীব্র কাঁধে চাপে বাচ্চাদের সাথে ঘুমাতে পারে না, তাদের ঘুম নষ্ট হবে বলে। কিন্তু এখানে তো এসেছি তাদের জন্য, তাদের সময় দিতে, কাজ থেকে একটু অবসর নিয়ে, তাই একটা রুমই ঠিক করলো। আর সেই রুমটা এই হোটেলের হাইয়েস্ট স্কটলি রুম। কস্টলি রুম, যাতে সব রকম সুবিধা আছে মোটামুটি। তবে বাচ্চারা এখনো ঘুমে, তাদের একবার জাগানো গেলেও পরের বার আর জাগানো যায়নি। তানভীর এখন তীব্রর কোলে আর তানহা তরির কোলে। সেই অবস্থাতেই রুমে গিয়েছে তারা। বিছানায় বাচ্চাদের শুয়ে দেওয়া হলে তীব্র তরিকে বলল, তারা মনে হয় না এখন ডাকলেও আর উঠবে না, ঘুমাচ্ছে ঘুমাক, এমনিতেও একটু পর ভোর হয়ে আসবে। সূর্যোদয় দেখতে তাদেরকে ডেকে দিব। যেহেতু বাথরুম 2টো আছে, তাই আপনি ডান দিকেরটাতে যান আর আমি বাম দিকেরটাই যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট নিন, এরপর বেরিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা। বাচ্চারা সহ তীব্র আর তরি এসে দাঁড়ালো সমুদ্রের পাড়ে। হালকা আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে চারদিকে। তাদের মুখেও সেই আলোর কিরণ আসছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জনের সাথে এই সূর্যোদয় উপভোগ করার অনুভূতি তরির কাছে একেবারে অন্যরকম লাগছে। বাচ্চাদের সাথে হেসে খেলে সে সময়টা উপভোগ করে যাচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল তীব্রর দিকে। তাকে দেখে তরির মুখে হাসি মিলে গেল। তীব্র সামনের দিকে তাকিয়ে আছে, তবে সে কি আদৌ সূর্যোদয় দেখছে কিনা তা বুঝতে পারছে না তরি। সেই দৃষ্টি শূন্যতায় ভরপুর।
তরি আরো একটু ভালো করে লক্ষ্য করে দেখলো তীব্র চোখ চিকচিক করছে। খুশিতে তো নয় সেটা অবশ্যই। তরি আপন মনে নিজেকে নিজে প্রশ্ন করলো, তবে কি তীব্র কাঁদছে? হঠাৎ করে তানহা তীব্রকে উৎস ধাক্কা দিল। আব্বু, তুমি আত্ম না কেন? আমরা তো সবাই আত্মি। তানহার ধাক্কা পেয়ে তীব্র যেন চমকে উঠল। হয়তো অতীতের কোনো স্মৃতি মনে করছিল সে। আসমির যেন বাস্তবে ফিরে এসেছে। তানহার দিকে একবার তাকিয়ে সাথে সাথে অন্যদিকে ফিরে মুহূর্তেই আবার তানহার দিকে ফিরে গেল। তবে এবার তৈরি দেখলো তীব্র চোখ স্বাভাবিক, কোনো পানি নেই। তানহার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে তাকে কোলে নিল তীব্র। কিন্তু তরির কেন জানি সেই হাসিটা সত্যিকারের হাসি মনে হচ্ছে না। তানহাকে খুশি করার জন্য সেই হাসি, এমনটাই মনে হচ্ছে তরির। এবার নিজের বাম দিকে তাকিয়ে তরি দেখতে পেল তানভীরের মুখে বিষাদের ছায়া। কিন্তু ছেলেটা তো একটু আগেও হাসছিল। তীব্র এখন তানহার সাথে কথা বলায় ব্যস্ত। এই সময়টাতে তরি তানভীরের সাথে কথা বলা শুরু করলো। কি হয়েছে বাবু, তোমার মনটা খারাপ লাগছে কেন দেখতে? আব্বু কাঁদছিল ছোট মা, আম্মুর কথা মনে পড়ছিল আব্বুর। তানভীরের কথায় বেশ অবাক হলো তরি। এতটুকু একটা বাচ্চা কিভাবে বুঝে এসব? তুমি জানো কিভাবে বাবু? তোমাকে কে বলেছে? আমার হালকা কিছু কথা মনে আছে ছোট মা। আব্বু আমাকে নিয়ে এসেছিল এখানে আরেকবার। তখন তো আর জায়গাটার নাম জানতাম না। দাদি বলেছিল পরে যে কক্সবাজার। এভাবে এখনকার মতো তখনও দাঁড়িয়েছিলাম আব্বুর কোলে আমি আর আম্মুর সাথে। আম্মু এভাবে আমাদের ফেলে কোথায় চলে গেল ছোট মা? কেন চলে গেল? বলতে বলতেই কেঁদে দিল ছেলেটা। তাকে দেখে তরির চোখেও পানি চলে এলো। তানভীরকে নিজের সাথে চেপে ধরে সেও কেঁদে যাচ্ছে। আর মনে মনে শুধু এটাই ভাবছে, মিলিকে যদি একটা পাশে দেখতে পেত। মেয়েটা শুধু তৃপ্তি আপুকে মেরেছে এমনটা নয়, তার আশেপাশের সবাইকে মৃত্যু সাপ অনুভব করিয়ে দিয়ে গিয়েছে। স্বার্থের জন্য একটা মানুষ এতটা নিচে নামতে পারে? এত কিছু করেও কি লাভ হলো? তীব্রকে তো সে পায়নি। মাঝখানে তৃপ্তি আপুকে মেরে ছেলে মেয়ে দুটোকে মাতৃহারা করে দিল। সূর্যোদয় দেখে সেখান থেকে ফিরে ঘুমিয়ে নিয়েছে তারা। সেই ঘুম ভাঙলো প্রায় 12:30টায়। ব্রাশ করে গোসল সেরে একেবারে নিচে নেমে এলো তারা। দুপুরে খাবার খেয়ে তানহা তানভীর বায়না ধরলো তারা আউটডোর গেমস খেলতে যাবে। তীব্র তরিকে বলল তাদের নিয়ে যেতে। সে একটা কল সেরে এরপর তাদের সাথে জয়েন করবে। যদিও কাজ থেকে সে আপাতত দূরে আছে, কিন্তু অফিসে কতটুকু কি কাজ হচ্ছে না হচ্ছে তার অনুপস্থিতিতে সেই খবর তো রাখতে হবে। তৈরি বাচ্চাদের নিয়ে সেখানে যাওয়ার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। তৎক্ষণাৎ সরি বলে সে তাকিয়ে দেখলো একটা মেয়ে, বেশ স্মার্ট দেখতে। তার থেকে বয়সে বড়ই হবে, শার্ট ও জিন্স পরিহিতা। ধাক্কা লাগার সাথে সাথে তার হাতে থাকা হ্যান্ডব্যাগ পড়ে গিয়েছে নিচে, আর সেই সাথে বেশ কিছু জিনিস যা ব্যাগে ছিল। তৈরি ঘন ঘন সরি বলে সেই জিনিসগুলো ব্যাগে তুলে দিতে লাগলো। সেখানে এইরকম দেখতে 2-3টা কার্ডও ছিল। সেখানে লেখা ছিল ডাক্তার মিলা আফরোজ, গাইনি স্পেশালিস্ট। তরি চোখ সেদিকে আটকে গিয়েছে। হঠাৎ সেই মেয়ের গলা শুনতে পেল। হয়েছে। তরি তাড়াতাড়ি একটা কার্ড কৌশলে সরিয়ে নিল আর মুখে হাসি ফুটিয়ে বলল, জি, আবারও সরি, আমি দেখতে পাইনি আসলে। ইটস ওকে, বুঝতে পেরেছি। বলেই মেয়েটি চলে গেল। আর তরি সেদিকে তাকিয়ে ভাবতে লাগলো, এইটা কি তাহলে সেই মিলা, তৃপ্তি আপুর খুনি? ইলা সেই কখন থেকে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে। সেখানে 2টো সুইমিং পুলের ব্যবস্থা আছে। তার মধ্যে একটা হলো শুধুমাত্র মহিলাদের জন্য। মিলা সেখানেই দাঁড়িয়ে আছে। তবে কথা সেটা না, কথা হলো গতকাল সে যে মেয়েটির সাথে দেখা খেয়েছিল, সেই মেয়েটি তাকে রাতে ফোন করেছিল যে তার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। তখন সে জিজ্ঞেস করেছিল কোথা থেকে ফোন নম্বর পেয়েছে। তখন বলছে স্বপ্না কি এখানে এসে বলবে।
আর তাকে এমন কিছু কথা বলবে যাতে সে নিজেই লাভবান হবে। মিলা তো মাথায় আসছে না যে কি এমন কথা। তাছাড়া এতক্ষণ ধরে অপেক্ষা করা যায় নাকি? আপন মনে মিলা সেই আগন্তুক মেয়েটির দিকে ইচ্ছেমতো গালবন্ধ করে যেই না সামনে পা বাড়াতে নিবে নিজের রুমে যাওয়ার জন্য, তখনই শুনতে পেল পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর। তাকিয়ে দেখতে পেল গতকালে মেয়েটি। তাকে দেখা মাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ঝটপট মিলা বলল, এতক্ষণ আমাকে অপেক্ষা করানোর মানে কি? আপনাকে আমি চিনি না, জানি না, শুধুমাত্র আমায় নাকি আপনার কিসব কথা শুনে লাভ হবে সেই কথা বলে এখানে এনে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছেন। আমার সাথে কি তামাশা করেন আপনি? মিলা কথাটা শেষ করতে না করতেই দেখলো তার সামনে থাকা মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল। মিলা বুঝতে পারছে না মেয়েটি কি ছোট খুকি নাকি। এইটুকু কথা শুনেই এত বড় মেয়ে কাঁদে কিভাবে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটি আরো উচ্চস্বরে কেঁদে উঠল। আপু আমাকে বাঁচান আপু, আমি খুবই বিপদে আছি, আমাকে সাহায্য করুন আপু, বিনিময়ে আমিও আপনার চাওয়া পূরণ করব, কথা দিচ্ছি। এই মেয়ে, পাগলের প্রলাপ বকছো নাকি? তোমার কথার তো কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না আমি। কি বলতে চাও স্পষ্ট করে বলো। আমার নাম তরি সুলতানা আপু, তীব্র রায়হানের তৃতীয় স্ত্রী আমি। কি বললে? তীব্রর স্ত্রী? তৃতীয় স্ত্রী? এই মেয়ে, আমাকে বোকা বানাতে এসেছো? তীব্রর নাম ভাঙিয়ে? তোমাকে কে পাঠিয়েছে আমাকে বলো তো। আমাকে কেউ পাঠায়নি আপু, আমি নিজে থেকে এসেছি, সত্যি বলছি। আপনি আমার কথা বিশ্বাস করছেন না তো? এই যে দেখুন, আমার ফোনে দেখুন, আমার আর ওনার বিয়ের ছবি। বেশ কিছুক্ষণ অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল মিলা সেই ছবিগুলোর দিকে। এরপর কাট জবাব দিল, এগুলো যে ফটো এডিট করে বসানো না, তার নিশ্চয়তা কি? তীব্র তোমাকে কেন বিয়ে করতে যাবে? ইনফ্যাক্ট তুমি কেন? তীব্র তো দ্বিতীয়বার বিয়ে করার কথা না, আর তুমি বলছো তার তৃতীয় স্ত্রী তুমি। কেন বিয়ে করার কথা না? তৃপ্তির জন্য বলছেন? তুমি তৃপ্তিকে কি করে চেনো? আমি চিনি না, কিন্তু সবই শুনেছি ওনার অতীতের ব্যাপারে। দেখলেন তো, বিশ্বাস করলেন না আমার কথা। এখন বুঝুন আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা। কিন্তু তীব্র তৃপ্তিকে ছাড়া তো অন্য কোনো মেয়েকে তার জীবনে কল্পনাও করতে পারে না। সেই জায়গায় তুমি বলছো সে আরো দুটো বিয়ে করে নিয়েছে। আরে দূর, আপনি বিশ্বাস করেন যে উনি ঠিক এরকম সবার সামনে দেবদাস হওয়ার ভান করে, বুঝলেন? ওসব তৃপ্তি কিছু না। আমি তো আপনাকে সেই কষ্টের কথাই বলতে এসেছি। কি কষ্ট? ওনার দ্বিতীয় স্ত্রী ওনাকে ছেড়ে কেন চলে গিয়েছিল জানেন? কেন কেন? কারণ উনি তাকে প্রচন্ড মারধর করতেন। কয়েকদিন আগে আমার তার সাথে রাস্তায় দেখাও হয়েছিল। আহারে বেচারি কেঁদে কেটে আমার সাথে সব দুঃখ কষ্টের কথা বলেছিল। তীব্র রায়হান সবার সামনে দেখাতো সে তার দ্বিতীয় স্ত্রীকে পাত্তা দেয় না, কিন্তু আসলে সে সবার অগোচরে 16 আনা অধিকার আদায় করে নিত, বুঝলেন? আর অকথ্য ভাষায় গালিগালাজ, এমনকি রাতের বেলা তাকে মেরে আধমরা বানিয়ে রাখতো আর বলতো আমার জীবনে নীলাকে চাই, আবার নীলাকে চাই। না, তখন সেই বেচারি বুঝতো মিলাকে, আর না আমি বুঝতাম। তবে আমি কয়েকদিন আগে যখন তীব্র রায়হানের মায়ের কাছে জিজ্ঞেস করেছিলাম যে মিলাকে, তখন উনি যা নয় তাই বলেছেন, আপনি নাকি তৃপ্তির খুনি। কিন্তু আমি একটুও বিশ্বাস করিনি। কেন করব বলুন, কেন করব? কারণ কারণ কেন করবে? মিলা দেখলো তরি আবারও মুখে হাত দিয়ে কাঁদছে। হে কি, তুমি কাঁদছো কেন? আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আমাকে উনি প্রতি রাতে মারে, বাবা মা নিয়ে কুকথা বলে, অথচ সবার সামনে দেখায় উনি ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। উনি প্রায় রাতেই একটা কথা বলে জানেন, যখন মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে যায় তখন বলে যে তৃপ্তি ছাড়া আমাকে সত্যিকার অর্থে কেউ ভালোবেসে থাকে সেটা মিলা, তোরা কেউ না। এরপর আবার মানে, আপনি যদি সত্যি তৃপ্তির খুনি হতেন তাহলে আপনাকে বারবার চায় কেন? এজন্য আমার বিশ্বাস হয় না তীব্র রায়হানের মায়ের কথা। বলতে বলতে আবারও কেঁদে দিল তরি, কিন্তু মিলা দোটানায় পড়ে গেছে। আসলে কি মেয়েটাকে বিশ্বাস করা যায়? আপনি কি এখনো আমার কথা বিশ্বাস করছেন না?
আপনার আর কি কি প্রমাণ লাগবে আমাকে বলুন। তীব্র রায়হানের ছেলে মেয়েকে দেখবেন, সেটাও দেখলে বলে দিন, আমি তাদের আপনার সামনে নিয়ে আসব। আমি তীব্রকে দেখব। ঠিক আছে, আমি ওনাকে দূর থেকে দেখিয়ে দেব, তার দুটো সন্তান সহ। কবে দেখতে চান বলুন? আগামীকাল বিকেলে পারবে? নিশ্চয়ই পারবো। আপনি দয়া করে তাকে বিয়ে করে নিন আপু, আর আমাকে মুক্তি দিন। বিশ্বাস করুন, আমি ভালো নেই, একদম ভালো নেই। ওনার দ্বিতীয় স্ত্রী তো কৌশলে কিভাবে জানি পালিয়ে গিয়েছে, আমি তো সেটাও পারছি না। পালিয়ে গিয়ে সে বেঁচে গেছে, কিন্তু আমি প্রতিনিয়ত ধুকে ধুকে মরছি, না পারছি কইতে আর না পারছি সইতে। আমাকে মুক্তি দিন আপু, আমাকে মুক্তি দিন। সেসব পরে হবে, আগে যেটা বলেছে সেটা করবে। অবশ্যই করব আপু, আপনাকে শুধু সে সাহায্য করব সেটা তো নয়, আমি তো নিজেকে বাঁচাতে পারবো এটা করলে। নিজের ভালো তো পাগলেও বোঝে বলুন। তবে একটা কথা আপনাকে জিজ্ঞেস করার ছিল আপু, যদি কিছু মনে না করেন। বলো। আমি শতভাগ নিশ্চিত যে তীব্র রায়হানের মা যা বলেছে আমাকে সবটাই ডাহা মিথ্যা। আপনারা কি আগের থেকেই প্রণয়ে আবদ্ধ ছিলেন? তাহলে তৃপ্তি কোথা থেকে এসেছিল? সেগুলো আমি তোমাকে এখন বলার প্রয়োজন মনে করছি না। আগে আমার কথা মতো কাজ করবে, তারপর সবকিছু। আমি চলি আজকে, কালকে বিকেলে মনে থাকে জানো? জি জি, একদম। রাতের বেলা তীব্র সহ বাকি 3জন সদস্য রিলিজ হওয়ায় একটা নতুন মুভি দেখতে এসেছে। এখানে মুভি হলও আছে। নিজেদের রুমে এসে খাবার অর্ডার করে খেয়ে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তারা। দুটো বিছানা আছে, একটায় তীব্র ঘুমায় আর একটায় তরি এবং তানহা তানবীর। তরি প্রথমে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছে, তার নিজের ঘুম আসছিল না, তাই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। তাদের রুমটা এমন ভাবে অবস্থিত, সেখান থেকে সরাসরি সমুদ্র দেখা যায় ব্যালকনিতে দাঁড়ালে। পূর্ণিমা রাত আজকে, চাঁদের আলো তরির উপরে এসে পড়ছে, মৃদু বাতাস বইছে বাহিরে, শীতল একটা পরিবেশ, আর দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ। তরি আপন মনে ভেবে চলছে, সে যেটা করছে সেটা ঠিক করছে তো? এটা প্রতারণা হয়ে যাচ্ছে না? তার পাপ হবে না? সে কি আসলে শেষ পর্যন্ত নিজেকে শক্ত রাখতে পারবে? মাথা ঘুরে দেখলো একবার ছোট দুটো রাজকন্যা আর রাজপুত্রের দিকে, এরপর একটা দীর্ঘশ্বাস ফেললো আর মনে মনে বলল, আমাকে পারতেই হবে। চোখ ঘুরিয়ে সাথে থাকা বিছানায় চোখ গেল আবার। তীব্র ঘুমাচ্ছে, দেখে মনে হচ্ছে খুবই নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। তীব্রের সাথে যেটা করেছে সেটা ঠিক করছে তো সে? নিঃশব্দে ব্যালকনি থেকে হেঁটে এসে আবার রুমে ঢুকলো সে। তীব্র যে বিছানায় শুয়ে, তার পাশে একটা মিনি টেবিল রাখা, সেটাতে তীব্র পকেট ব্যাগ রাখা। তরি কেন জানি ইচ্ছে হলো একটা বার সেটা খুলে দেখতে। একটা দৃশ্য আকর্ষণ করছিল সেটার প্রতি, নিজেকে দমাতে না পেরে অবশেষে সেটা হাতে নিয়ে নিল। খুলে দেখলো ক্রেডিট কার্ড, বেশ মোটা অঙ্কের কিছু টাকার পাশাপাশি ছোটখাটো কিছু কাগজ, হয়তো প্রয়োজনীয় কিছু। তবে তরির মনে হলো এসবের কোথাও প্রয়োজনীয় কিছু আছে। সেটা ব্যাগের ভিতরে একটা ছোট জায়গায় আছে, যেটা চেন দিয়ে আটকানো, খুব যত্ন রেখেছে সেটা। তরি চেনটা খুলে দেখতে পেল সে যেটা অনুমান করছিল সেটাই আসলে ঠিক। তীব্র এসব টাকা পয়সা থেকেও অনেক জরুরি কিছু তার পকেটের ব্যাগে সবসময় রাখে, নিজের একান্ত নিকটে। হ্যাঁ, একটা নারীর ছবি আছে এখানে, সেই নারী যার স্থান তীব্রর জীবনে প্রতিস্থাপনীয়। তৃপ্তির ছবি, তার রুম, তার পকেট ব্যাগ, তার মন, তার হৃদয়, সব জায়গায় শুধু একটা নারীরই বসবাস। তরির মাঝে মধ্যে তৃপ্তিকে খুব ভাগ্যবতী মনে হয়। আমাকে জীবন দশায় হয়তো অনেকেই আমাদের আপন থাকে, নিকটে থাকে, কিন্তু মৃত্যুর পর কয়জন আমাদের স্মরণ রাখে, নিজেদের দোয়ায় আমাদের রাখে? এমন ভালোবাসার মানুষ পায় কয়জন? আচ্ছা, তোর জীবনে কি কখনো সেই রুমের ভালোবাসা আসবে না? নিখুঁত স্বর্গীয় পবিত্র ভালোবাসা। নিজের প্রশাসনে নিজেই হেসে উঠল তরি। মনটা বড্ড লোভী হয়ে গেছে, এটাকে দমানো প্রয়োজন, খুব করে প্রয়োজন। তীব্র কাছ থেকে সে এমন কিছু আশা করতেই পারে না, সেই আশা যে অন্যায় হবে
তবু বেহা এমন কেন বারবার সেদিকে ধাবিত হয়? উত্তর জানা নেই শেহরের। আজকে তাদের প্ল্যান ছিল ইনানি বিচ এবং হিমসরিতে যাওয়ার। সেটা করেছেও বটে। সকলে নাস্তা করে চলে গিয়েছিল। এসেছে দুপুরে একটু পরে। যথারীতি গোসল এবং খাওয়া দাওয়া সেরে তীব্র ভেবেছিল একটু ঘুমাবে, কিন্তু বাচ্চাদের বায়না বলে কথা, এখানে নাকি তারা ঘুমাতে আসেনি, শুধু ঘুরবে, খাবে আর মজা করবে। বাচ্চারা বলল তার আগে ওয়াটার পার্কে যাবে, তারপর আইসক্রিম পার্লারে। তুই রুম থেকে বের হওয়ার সময় মিলাকে ফোন করে বলে দিয়েছে ওয়াটার পার্কে থাকতে, তীব্রকে সেখানে দেখতে পাবে। ওয়াটার পার্কে যাওয়ার পর থেকেই বাচ্চারা তীব্র এবং তৈরির সাথে খুনসুটিতে ব্যস্ত হয়ে গেছে। তাদের সাথে সময় কাটলেও তৈরির চোখ দুটো এখন খুঁজে বেড়াচ্ছে মিলাকে। কিছুক্ষণ পর তার দেখা পেয়েও গেল। অদূরে দাঁড়িয়ে আছে মিলা, তার দৃষ্টি তীব্রের দিকে বৃদ্ধ হয়ে আছে। সেখান থেকে চোখ সরাচ্ছে না সে। এদিকে তরি একটু হাত উড়িয়ে দেখানোর চেষ্টা করলো মিলাকে যে সে বাচ্চাদেরও এখানে নিয়ে এসেছে, কিন্তু সে যে কার দিকে চেয়ে হাত নাড়াচ্ছে সেটা তার নিজেরই মাথায় আসছে না। প্রচন্ড রাগ হচ্ছে তার। বুঝতে পারলো এভাবে হাত নাড়িয়ে পাত্তা পাবে না সে, তাই এবার সরাসরি মিলার ফোন নম্বরে ডায়াল করলো। ফোন কানে লাগিয়ে স্পষ্টভাবে শুনতে পেল যে রিং হচ্ছে। তার মানে মিলার ফোনেও নিশ্চয়ই কল গিয়েছে। কি মেয়ে রে বাবা, ঠিক এজন্যই তীব্রতাকে পাত্তা দেয়নি। বেশ করেছে দেয়নি। উপায় না পেয়ে এবার তরি তীব্র সামনে এসে তাকে আড়াল করে দাঁড়ালো। তার সামনে এসে দাঁড়াতে দেখা মাত্রই তীব্র কপাল কুঁচকে গেল। কি ব্যাপার, আপনি এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? কেন? এতে আপনার কি সমস্যা? অবশ্যই সমস্যা। এত বড় জায়গা থাকতে আপনার আমার সামনে এইভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে হবে কেন? আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমার বডিগার্ড। তো হতেই পারি আপনার বডিগার্ড, এতে সমস্যা কি? মানুষের কালো নজর থেকে আপনাকে বাঁচাচ্ছি আমি। আমি বেশি না, একটা ধাক্কা দিলে সামনে যে পানি দেখছেন সেখানে গিয়ে উঠে পড়ে যাবেন। আর আপনি এসেছেন আমার বডিগার্ড হতে। আর কার কালো নজর, কিসের কালো নজর? এসব কুসংস্কারে প্রথমত আমি বিশ্বাসই করি না, আর দ্বিতীয়ত আমার উপরই কেন কালো নজর দিতে যাবে? কি হলো, উত্তর নেই তো? এবার দূরে সরে দাঁড়ান, আমার অস্বস্তি হচ্ছে। তো কি হয়েছে? আমি না হয় আপনার থেকে একটু কম শক্তিশালী শারীরিক দিক থেকে, কিন্তু মানসিক ভাবে আমি আপনার থেকে অনেক শক্তিশালী, বুঝলেন? আর আমার বয়সও তো কম নয়, তাই মোটেও আমাকে আন্ডার এস্টিমেট করবেন না বলে দিচ্ছি। ও আচ্ছা, খুব বয়স আপনার? অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছেন তাই তো? 24 কিংবা 25, এর বেশি তো না। যদি না আপনি আদু আপা হন। এই কি বললেন আপনি? আদু আপা মানে? আপনি জানেন আমি সব সময় হাইয়েস্ট নাম্বার পেতাম, ভার্সিটিতেও ফার্স্ট আমি এই পর্যন্ত। আপনি আমার মেধা নিয়ে প্রশ্ন তুলছেন? মোটেই না। আপনি কোন পরীক্ষায় কি ফলাফল করেছেন তাতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমি শুধু কথার পরিপ্রেক্ষিতে বললাম। তো যদি আপনি দুর্দান্ত লেভেলের ছাত্রী হন তাহলে যেটা বললাম 25 বছরের বেশি তো আপনার হওয়ার কথাই না। আমার বয়স জানেন? 38 বছর চলছে। আপনার থেকে 13-14 বছরের বড়। সেই অনুযায়ী বলতে গেলে আপনি এখনো খুকি। আপনি আমাকে খুকি বললেন? এত বড় অপমান! অযৌক্তিক কথা তো বলিনি। আর আপনি তো প্রথম থেকে শুরু করলেন। বেশ তো ছিলেন ভালোই, হুট করে আমার সামনে এসে আমাকে আড়াল করে রাখছেন সবার থেকে, তাই তো বিরক্ত হয়ে এসব বলছি। তাই বলে আমাকে আদু আপা বলবেন, খুকি বলবেন? এই যে তানভীর আর তানহা দাঁড়িয়ে আছে, আপনিও দাঁড়িয়ে আছেন, আপনারা তিনজনই আমার কাছে খোকা আর খুকি। সবগুলো নাক টিপলে দুধ বের হবে। তীব্র কথা বলতে বলতে এবার নিজেই হেসে দিল। আর তীব্র কথা শুনে তানহা তানবীরও খিকি করে হাসছে তরির দিকে তাকিয়ে। তরির দুটো গাল এবং নাক ফুলে গিয়েছে রাগে। আচ্ছা আব্বুরা, আঙ্গুল ফুলে তো কলা গাছ হয়,
মুখ ফুলে কি গাছ হয় বলো তো? আনহার তানবীর খুব গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর একসাথে বলে উঠল, বেল গাছ। ছোট মা, তোমাকে বেল গাছের মতো লাগছে, মানে তোমার মুখটা। হি হি হি। তরির আগে গটগট করে হেঁটে চলে যাচ্ছে সামনের দিকে। হঠাৎ তার মনে হলো এসবের চক্করে সে তো যে কাজে এসেছিল সেটাই করতেই ভুলে গেছে। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে সে দেখতে পেল মিলা সেখানে আর নেই। আর কিছু না ভেবে তরিও সেখান থেকে চলে গেল। রাতের বেলা খাওয়ার সময় তরি স্পষ্ট বলে দিয়েছে সে আজ কাউকে খাওয়াতে পারবে না। যারা তাকে বেলগাছ বলেছে তারা যেন নিজেদের খাবার নিজেরা খেয়ে নেয়। বাচ্চারা বলেছে নিজেরাই খেতে পারবে, শুধু নিজেদের হাত ব্যবহার করবে না তারা। তরিনা এবং বাচ্চাদের অবশেষে দীর্ঘ 40 মিনিটের তর্ক সমাবেশ পরে হৃদয়ে যুক্ত হয়েছিল। পুরোটা সময় তীব্র ছিল নীরব দর্শক, শুধু মুচকি আসছে সে, আর তার দিকে তরি কটমট করে তাকিয়েছিল। সকালে খাওয়ার পর্ব শেষ হলে তরি বাচ্চাদের বলল কিছুক্ষণ টেলিভিশন দেখতে, সে একটু ফোনে কথা বলে আসবে তার আব্বুর সাথে। বেলকনিতে গিয়ে তরি তার আব্বুর ফোনে ডায়াল করতে যাবে, তখনই দেখে নিতুর ফোন। হাসি মুখে ফোন রিসিভ করে তরি। এই তো এখন বলবি কেমন আছিস রে নিতু, কি করছিস? তোকে অনেক মিস করি, কতদিন দেখা হয়নি আমাদের, কথা হয়নি আমাদের। তাই তো, থাক, এগুলো তোকে আর কষ্ট করে মুখ ফুটে বলতে হবে না, তোর কাজকর্মেই বোঝা যায় সব। হয়েছে নালিশ দেওয়া? তোর নালিশগুলো কিন্তু দারুণ। আমার কাছে আমারই নামে নালিশ দিস তুই। তবে তোর সব অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু কি করব বল? বিয়ের আগে তো নিজেই দেখতি তোর সাথে প্রত্যেক দিন কথা বলা লাগতোই আমার। এখন তো অনেক দায়িত্ব বেড়ে গেছে, আমার উপায় নেই রে, সময়ই পাই না, বিশ্বাস কর। গত 3 দিন ধরে আব্বুর সাথেও কথা বলতে পারিনি। এখন আবার এসেছি কক্সবাজার। ওয়াও, হানিমুনে? তোর মাথায় এগুলোই থাকবে আমি জানি। পরীক্ষার পর একটু রিফ্রেশমেন্ট আমারও দরকার ছিল, আর বাচ্চাদের নিয়েও অনেকদিন বাইরে বের হওয়া হয়নি নাকি, তাই সবটা মিলিয়েই আর কি ঘুরতে আসা। ও শোন, মনে পড়েছে হঠাৎ করে একটা কথা। সেদিন রাফির নামের ছেলেটির সাথে তুই আমাকে বসিয়ে দিয়ে গিয়েছিলি, মনে আছে? আছে তো। কেন, কি হয়েছে? আর বলিস না, তুই যাওয়ার পর তোর উপরে একেবারে একটা কোর্স আয় করে ফেলেছে আমার থেকে। কোথায় থাকিস, কি করিস, পরিবার, ব্লা ব্লা ব্লা, এমনকি তোর ফোন নাম্বার পর্যন্ত আমার থেকে নিয়ে গিয়েছে। কি বিরক্তিকর। তার মানে সেই কুকাজ তুই করেছিলি? কি করেছি? আরে সেই ছেলে ফোন দিয়ে কিসব ফালতু কথাবার্তা বলে, গায়ে পড়া ছেলে একটা। আব্বুর সাথে দেখা করতে গিয়েছিলাম, সেদিনও ফোন দিয়েছিল। তোকে বিরক্ত করে নাকি? না, ঠিক বিরক্ত না, কিন্তু আমার পক্ষ থেকে কোনো পজিটিভ রেসপন্স না পেয়ে যেহেতু, তো তার এটা বোঝা উচিত যে আমি তার উপর একটু ইন্টারেস্টেড নই। তবুও এই আরেকটা কথা বলতো, হেলালকে কি তুই আমার ফোন নাম্বার দিয়েছিস? আরে পাগল কুকুর কামড় দিয়েছে নাকি যে ওই ছ্যাঁচড়াকে তোর নাম্বার দিব? কেন, সেও কি ফোন করেছে নাকি? তবে আর বলিস কি। তরি নিতুর সাথে কথা বলতে বলতেই দেখলো তার ফোনে আরেকটি কল এসেছে মিলার নম্বর থেকে। সেটা দেখে নিতুকে বলল, আমি তোকে একটু ফোন দিচ্ছি নিতু, একটা ইমার্জেন্সি কল এসেছে, রাখছি। এবার মিলার ফোন রিসিভ করে তরি। আপু দেখেছিলেন আজকে তীব্র রায়হানকে, সাথে তার বাচ্চা দুটোও ছিল। আমি আপনাকে হাত নাড়িয়ে ইশারা দিয়েছিলাম। আমি তো ঠিক মতো ত্রিপকে দেখতেই পারিনি, তুমি সামনে এসে দাঁড়িয়েছিলে কেন পরে? তোর চোখ দুটো ফুটো করতে। এই কি বলছো মিনমিন করে? চোখ কি শুনতে পাইনি আমি। আরে না, চোখে কেন হতে যাবে? আসলে আপু, আমি তো তীব্র রায়হানের সামনে দাঁড়াতে চাইনি, উনি সেখান থেকে এসে পড়তে চেয়েছিলেন। আমি তো ওনার সামনে গিয়ে বোঝাচ্ছিলাম যাতে না আসে। উনি প্রচন্ড বকাঝকা করেছিলেন আমাকে,
কিন্তু আমিও তাকে কথার মাধ্যমে আটকে রেখেছিলাম। একটু পর ফিরে দেখি আপনি নেই। আপনি চলে গেলেন কেন আপু? আপনাকে দেখানোর জন্যই তো আমি এনেছিলাম ওনাকে সেখানে। আপনাদের মিল করিয়ে দিতেই তো এতটা কষ্ট করছি আমি। তাই বুঝতে তো পেরেছেন যে এটা তীব্র রায়হানে ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা পেরেছি। আমাকে তুমি আগামীকাল ত্রিপুর সামনে নিয়ে যাবে। আমি নিজের কানে তার মুখ থেকে শুনতে চাই যে সে আসলে আমার জন্য মনে কি অনুভূতি রাখে। বুঝতে পেরেছো? সরাসরি? আমি সরাসরি আপনাদের সাথে থাকতে পারবো না আপু। কেন পারবে না? বোঝেন না কেন আপু, অনেক একটু ভয় পাই তো আমি। কালকে বিকেলে আপনি জুস বারের এখানে থাকবেন, আমি ওনাকে সেখানে পাঠানোর চেষ্টা করব। ধরে নিন পাঠিয়েই দেব যে করে হোক। এরপর আপনারা নিজেদের অনুভূতি আদান প্রদান করবেন। আমি তৃতীয় ব্যক্তি হিসেবে আপনাদের মাঝে কেন থাকতে যাব বলুন? ঠিক আছে, কথাটা মাথায় থাকে যেন। অবশ্যই আপু, শুভরাত্রি। তোরে ফোনটা কান থেকে নামিয়ে কেটে দিল। আপন মনে নয়, প্রকাশ্যে বলল সে এবার। অন্তিমবারের মতো শুভরাত্রি মিলা আফরোজ। জুসবারের ভিতরে মানুষ খুব একটা বেশি নেই। যারা আছে তারা নিজেরা নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তাদের সঙ্গীদের সাথে। মিলা জুসবারে গেল মোটামুটি তাড়াতাড়ি। প্রবল উত্তেজনা কাজ করছে তার নিজের মধ্যে। আজকে সে তার তীব্রকে দেখতে পাবে। তার তীব্র? হ্যাঁ, অবশ্যই তার। একটা জলজন্ত মানব অব্দি খুন করে ফেলেছে যে মানুষের জন্য তাকে তো নিজে করে দাবি করবেই সে। চতুর্দিকে চোখ বোলাতে লাগলো মিলা। তৃষ্ণা তো সেই দৃষ্টি, কিন্তু না, তীব্রকে সে দেখতে পেল না, পাবেও না এখন হয়তো। সে তো একটু তাড়াতাড়ি চলে এসেছে। তীব্র তো আর এত তাড়া নেই নিশ্চয়ই। বেখালি মনে সেই কথা ভাবতে ভাবতে হঠাৎ মিলার চোখ পড়ল বাড়ার একটা কোনায়। পিঠ দেখা যাচ্ছে লোকটার। সুঠাম দেহ এবং যথেষ্ট উচ্চতা সম্পন্ন পুরুষ। তীব্রকে তো পেছন থেকে দেখতে এরকমই লাগতো। সে ছোটবেলা থেকে চিনে মিলা তাকে। দেখাই যাক একবার সামনে গিয়ে না হয়। এক্সকিউজ মি। লোকটি এই পাশে মুখ ফেরানোর সাথে সাথে বেশ চমকে গেল মিলা। হ্যাঁ, ট্রিপবই তো এটা। চেহারা কতটা পাল্টে গিয়েছে। সেদিন ওয়েটার পার্কে একটু দূরে ছিল বিধায় ততটা বুঝতে পারিনি। আগের বাচ্চা ছাপটা আর নেই। বয়স বেড়েছে এবং বাড়ছে, সেটা বোঝাই যাচ্ছে। মিলার চোখ দুটো খুশিতে চিকচিক করছে। কথায় গলা এসেও আটকে যাচ্ছে। কত কথা ভেবে রেখেছিল সে তীব্রকে বলবে দেখা হলে। এখন কথা আসছে না কেন মুখ দিয়ে? কেমন আছিস মিলা? চকিতে ফিরে তাকালো মিলা তীব্রর দিকে। কতগুলো বছর পরে আবার সেই পরিচিত কণ্ঠস্বর। তীব্র কি সত্যি তাকে আপন করে নেবে? তোর নামের মেয়েটি তো সেটাই বলেছিল। হয়তো আসলেই তাই। তীব্র তার ভালোবাসার গভীরতা বুঝতে পেরেছে। আমাকে কি তুই ভালো থাকতে দিয়েছিস ত্রিব্য? চেয়েছিলাম তো ভালো থাকতে। সেই সুযোগটা পাওয়ার জন্য কত চেষ্টাই না করলাম। ফলাফল কি ছিল? অপমান করে তাড়িয়ে দিয়েছিলি আমায়। আমার পক্ষে তখন তোকে গ্রহণ করা সম্ভব ছিল না মিলা। তৃপ্তি মারা গিয়েছে, কয়েকটা মাস পার হয়ে গিয়েছিল। এর মধ্যেই তুই এসে অন্যায় আবদার করা শুরু করলি। আর তাছাড়া তুই যে কথাটা যাওয়ার আগে দিয়ে বলে গিয়েছিলি, সেটার পর কি তখন তোকে মেনে নেওয়ার কোনো উপায় ছিল? তখন তো তৃপ্তির জায়গা তুই অন্য কাউকে দিতে পারবি না বলে আমাকে তাড়িয়ে দিলি। এরপর তো ঠিকই দুটো বিয়ে করে নিলি। তোর বর্তমান স্ত্রীর থেকে আমি সব শুনেছি। এভাবে আর কতক্ষণ থাকা যায় বল? আমিও তো একটা মানুষ, আমারও তো একাকিত্ব বোধ হয়। আমারও তো কাউকে প্রয়োজন, তাই না? আচ্ছা, তুই এখনো বিয়ে করিসনি? করেছিলাম পরিবারের সবার কথা রাখতে। যতই অন্য সমাজের কথা বলি না কেন, আমরা কোনো লেভেলের সোসাইটিতে বিলং করি সেটা তো জানিসই। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না, সেটা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। আমার ক্ষেত্রেও তাই। হাজবেন্ড সহ এসেছিস? আমি ডিভোর্সি। সে কি কারণ? আমি তার সাথে অ্যাডজাস্ট করতে পারিনি। কেন জানি মনে হচ্ছিল সে আমার টাইপের না। আসল কথা হয়তো বা তোর জায়গা তাকে দিতে পারিনি। সে যাই হোক, পুরাতন কথা বলে লাভ নেই।
মূল্য কথা হলো বিয়ের 1 বছরের মাথায় ডিভোর্স হয়ে যায় আমার। এরপর থেকে এভাবেই আছি। আর কি ত্রিব্য, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তোরই মেয়েটা বলেছিল তুই নাকি তার সাথে সুখী নস। না হওয়ারই কথা, মেয়েটাকে দেখেছি আমি। তোর সাথে এই মেয়ে কোনোভাবেই যায় না। তাকে বড়জোর তোর বাচ্চাদের দেখাশোনার কাজে রাখতে পারতি, সরাসরি বিয়েই করে নিলি। সেটাই হোক, সে আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি, তাকে আমাদের কথার মাঝখানে না আনি। তুই আমার দিকটা একটু বিচার করে দেখ ত্রিব্য। আমি তোকে কতটা ভালোবাসলে একজন মানুষকে মেরে ফেলার মতো সাহস রাখি? একটা মানুষ কোনো পর্যায়ে ভালোবাসতে পারলে এমনটা করে বল? হ্যাঁ মানছি তুই তৃপ্তির সাথে ভালো ছিলি, বিশ্বাস কর। আমিও তোকে খুব সুখে রাখবো, আমাদের একটা সুখী পরিবার হবে। এই যে এইভাবে আমি, তুই আর তোর বাচ্চা দুটো মিলে আরো অনেক জায়গায় ঘুরতে যাব, তোরিকে বাচ্চাদের সাথে রেখে দেব। সে ভালো বাচ্চা সামলাতে পারে। আমার নিজেরও মনে হয় তোরই এমন একটা কম্প্রোমাইজ করবে, কারণ সে বলেছে তোর সাথে সুখী না। তাকে ডিভোর্স দিয়ে দে, বাচ্চাদের কেয়ারটেকার হিসেবে সে কাজ করবে, আর আমরাও নিজেরা ভালো থাকতে পারবো। কি হলো ত্রিব্য, বলছিস না কেন কিছু? তোর সাথে আমিও একমত, কিন্তু হুট করেই তো বিয়ে করা সম্ভব না। আমি তোকে আমার জীবনে অ্যাকসেপ্ট করতে চাইছি, কিন্তু তৃপ্তির ব্যাপারটা নিয়ে আমার পরিবার তো নাও করতে পারে। তাছাড়া ডিভোর্স দিয়ে আবার নতুন করে বিয়ে করা, তোর পরিবার রাজি করানো, বলতে পারিস ব্যাপক সময় সাপেক্ষ ব্যাপার। এইসব কিছু না, চল বিয়ে করে ফেলি আমরা। ডিভোর্স দিতে আর কতক্ষণ? একবার বিয়েটা হয়ে গেলে আস্তে আস্তে তোর পরিবার থেকে এমনিতেই রাজি হয়ে যাবে। আর আমার পরিবার নিয়ে তুই চিন্তা করিস না, আমার খুশিতেই তাদের খুশি। তোর সাথে নতুন করে নতুন ভাবে একটা জীবন শুরু করতে চাইছি মিলা। শুরুটাই যদি তাড়াহুড়োতে হয় তাহলে আমার ভালো লাগবে না। এতগুলো বছর যখন অপেক্ষা করতে পেরেছি দুজন, তো আর কয়েকটা দিন করি। ঠিক আছে, তোর জন্য সবকিছুতেই রাজি আমি। তুই কোথায় থাকিস এখন? কোথায় চাকরি করিস? আমাদের সেই চেনা পরিচিত শহর ছেড়ে তো অনেক আগে চলে গিয়েছিস। বগুড়া থাকি এখন, সেখানেই পোস্টিং। কয়েকটা দিন ছুটি নিয়ে ঢাকা আসতে পারবি না? একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতাম। আর কি ভাবছিলাম, নিশ্চয়। তোরা এখান থেকে ব্যাক করবি কবে বল, তাহলে আমরা সেই অনুযায়ী প্ল্যান করব। আচ্ছা তোর ফোন নাম্বার দে, আমি তোকে টেক্সট করে সব জানিয়ে দিব। আমাদের কথা হবে এখন ফোনে। তীব্র তরি তানহা তানবীর আজকে ঢাকায় ফিরেছে আবার। মিলা বলেছিল তাদের সাথে সেও যাবে, কিন্তু তীব্র বলছে এখনো যেহেতু বাচ্চাদের কাছে তার পরিচয় স্পষ্ট নয় এবং তরির সাথে খুবই ঘনিষ্ঠ তারা, তাই হুট করে তাকে এখানে মেনে নিতে পারবে না। কয়েকটা দিন পরে যখন সব ঠিক হবে তখন না হয় করা যাবে। তীব্রর সাথে যোগাযোগ করে মিলা ঢাকায় চলে এসেছে। হোটেলে থাকবে রাতে, আর পুরোটা দিন তীব্রর সাথে সময় কাটাতে পারবে, এটা ভাবতেই সে খুশিতে গদগদ হয়ে উঠল। আজকে রাতে এসেছে ঢাকায়, আগামীকাল সকালে তীব্র নাকি বলেছে তার সাথে দেখা করবে। সেই সাক্ষাৎকারে কি হবে সেটা নিয়েই রং বেরঙের স্বপ্ন বুনতে শুরু করেছে মিলা। আমাকে ডেকেছিলেন? ভিতরে আসুন। বাচ্চারা ঘুমিয়েছে? জি, তাদের ঘুম নিশ্চিত করেই এসেছি এখানে। প্রমাণ ঠিকঠাক রাখছেন তো? সেসব নিয়ে আপনার না ভাবলেও চলবে। আমি যখন দায়িত্ব নিয়েছি তো আপনি নিশ্চিন্ত থাকুন। আগামীকাল আপনি আমার সাথে যাচ্ছেন না? মানে আমি না গেলে কিভাবে হবে? আর আমি যাব নাই বা কেন? প্রথমত বাচ্চারা আপনাকে ছাড়া থাকতে পারবে না, আপনি তাদের অভ্যাস হয়ে গিয়েছেন। দ্বিতীয়ত আমি আপনাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। মিলা যথেষ্ট বিপজ্জনক একটা মেয়ে, সেটা আপনিও জানেন, আমিও জানি। খানিকটাও যদি সে টের পেতে পারে এ ব্যাপারে, তাহলে আপনাকে ছাড়বে না সে। আপনি আমার সুরক্ষার চিন্তা তো কড়ায় গন্ডায় করে নিচ্ছেন, আর নিচেরটা? তুই প্রশ্নটা খুবই অবান্তর শোনালো তীব্রর কাছে। বিদ্রুপ হেসে বলল, মিলা এতটা শক্তি এখনো সঞ্চয় করে উঠতে পারিনি যে আমাকে কিছু করতে পারবে। প্রথম কথা হলো শারীরিক শক্তি প্রয়োগ করে সে পারবে না। দ্বিতীয় কথা হলো তার মানসিক এতটাও পাকাপোক্ত হয়নি যে আমার উপর হামলা চালাতে পারবে সে।
মিলার সাইকোলজি আমি অনেকটাই বুঝে গিয়েছি। আর আমি একা তো আর যাচ্ছি না, তাই আমাকে নিয়ে চিন্তা করবেন না। কার সাথে যাবেন আপনি? তীব্র মিলাকে বলেছে রেস্টুরেন্টে একেবারে খাওয়া দাওয়া করে বিয়ের কথাবার্তা বলে একটু একান্ত সময় কাটাবে তারা। সে অনুযায়ী এখন তারা খাবারের অর্ডার করে বসে আছে রেস্টুরেন্টে। মিলা এখানে আসার একটু পর থেকে শুরু করেছে মেহেদি, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, কোনটাতে কি পড়বে। মিলা ফোন ঘেটে একাকার করে ফেলেছে আর তীব্রকে একটু পর পর এটা সেটা দেখাচ্ছে। তীব্রও হেসে হেসে মিলার সাথে সায় দিচ্ছে। মিলা এখন পুরোদমে ফোনে ব্যস্ত। হুট করে তীব্র মিলাকে জিজ্ঞেস করলো, তৃপ্তির ডেলিভারি যে হসপিটালে হয়েছিল সেখান থেকে তুই চলে আসলি কেন হঠাৎ? হুট করে বগুড়া পোস্টিং নেওয়ার প্ল্যান করলি যে? গা ঢাকা দেওয়ার জন্য তখন সেখানে থাকাটা রিস্ক হয়ে যেত আমার জন্য। ফোনে একদৃষ্টিতে তাকিয়ে আছে বুড়ো আঙুলের দিকে। এখানে সেখানে সুইপ করতে করতে মিলা জবাব দিল, তুই একা চলে আসলি, কিন্তু একা তো আর তুই ছিলি না। ডেলিভারি করার সময় নার্স, অ্যাসিস্ট্যান্ট তারাও তো ছিল না। তুই একা চলে গিয়ে লাভ কি হলো? আরে তারা কি মুখ খুলবে নাকি? ভেতরে কি হয়েছে সেটা তো আর কেউই গিয়ে দেখে আসেনি। টাকা দিতে হয়েছে অনেক। এই যা, এখন চুপ থাকতো। আমার সাথে কোঅপারেট করবি সেটা না, শুধু পুরান কথা ঘাটাঘাটি করছিস। আরে আমি তো তোর সাথেই আছি। এদিকে দে ফোন, তোর জুয়েলারি ঠিক করে দেই, কোনটা পরবি? মিলা হাত থেকে ফোন নিয়ে জুয়েলারি সিলেক্ট করতে ব্যস্ত হয়ে পড়লো। তীব্র মিলাকে এই ডিজাইন সে ডিজাইন দেখাচ্ছে। এরই মধ্যে আর চোখে তাকে জিজ্ঞেস করলো, বেশ অনেক টাকা দিতে হয়েছে তাদের। তাহলে কতজন ছিল রে? কাকে কত করে দিয়েছিস? এই যে দেখ, সব্যসাচীর এই জুয়েলারিতে তোকে দারুণ লাগবে। ওয়াও, তোর চয়েস আছে বলতে হবে ত্রিব্য। এই জন্যই তো তুই আমার চয়েস, সবকিছুতেই বেস্ট। তো কত টাকা কাকে দিয়েছিলি বললি না? ও, ওই অ্যাসিস্ট্যান্ট ছিল 2 জন, নীরব আর তুষার। 1 লাখ করে 2 লাখ দিয়েছি। নার্স ছিল 2 জন, রিমা আর কি জানো, ও সুরাইয়া, 30,000 করে 60,000। আর আয়া ছিল 3 জন, তাদের নাম মনে নেই। লো ক্লাস, তাদের নাম কে মনে রাখে? তাদের 10,000 করেই দেওয়াতেই মুখ বন্ধ, প্রায় 3 লাখের মতো আর কি। বাহ, এতটা করলি আমার জন্য? তা আঙ্কেল আন্টি কেউ জানে? ত্রিপ্য, তুই একবার বিয়ের কথা বলে 10 বার পুরান কথা ঘাটছিস। আমি কতটা এক্সাইটেড দেখ। আর তুই? আরে আমিও তো এক্সাইটেড, সুপার এক্সাইটেড। এত এক্সাইটেড আম্মুর পেট থেকে বের হওয়ার পরে আর হয়নি, বিশ্বাস কর। যা ফাজিল। বল না রে, আঙ্কেল আন্টি জানে এই ব্যাপারে? না, তাদের জানিয়ে কি করব? এটা কি আর কাউকে জানানোর কথা নাকি, ঢাকঢোল পিটিয়ে? কিন্তু এখন যে সবাই জানবে। মিলা এমন ভাবে তীব্র দিকে তাকিয়ে আছে যেন দিন দুপুরে ভূত দেখছে সে। আর তীব্র চোখে তীক্ষ্ণতা, রাগ এবং তিক্ততা। মিলাকে একজন মেয়ে ধরে আছে শক্ত করে, আর 2 জন পুরুষ তার পাশে দাঁড়ানো, তাদের সাথে তীব্র। হুট করেই এই 3টে মানুষ, অর্থাৎ মেয়েটা এবং পুরুষ দুটো, তাদের কথার মাঝখানে চলে এসেছে এবং মিলাকে টেনে দাঁড় করিয়েছে টেবিল থেকে মেয়েটি। মিলা এখনো হাবভাব কিছুতেই বুঝতে পারছে না যে কি হচ্ছে এখানে। এবার দিকে তাই এভাবে তাকিয়ে আছে। এরা কারা ত্রিব্য? আমাদের কথার মধ্যে কেন এসেছে? আমাদের পাশের টেবিলেই বসেছিল, খেয়াল করিসনি? সেটাই তো আমি জানতে চাচ্ছি, তারা কে যে আমাদের মাঝে ইন্টারাপ্ট করতে এসেছে? আর এই মেয়ে, হাউ ডিয়ার ইউ আর! আমাকে এভাবে ধরে রাখার সাহস হয় কি করে তোমার? তুমি জানো আমি কে? আই ত্রিব্য, তুই চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? যে 3 জনকে দেখছিস তারা প্রত্যেকেই পুলিশ। ইনফরমাল ড্রেসে এসেছে এখানে। আর তোর জন্য বাইরে গাড়ি সহ পুরো বন্দোবস্ত করা আছে থানায় যাওয়ার। কি বলছিস সেগুলো তুই ত্রিব্য? আমি থানায় মানে? প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত তোর সাথে আমার এবং তোরির কথোপকথন সব রেকর্ড করা আছে। আর তুই আমার কাছে ঠিক কি কি বলেছিস সেগুলো একটু মাথায় নাড়াচাড়া করা, দেখবি সবটা পরিষ্কার হয়ে যাবে।
তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারিস না ত্রিব্য। তুই না বলেছিলি আমরা নতুন করে আবার সংসার করব? আমার তো এখনো বিয়ের প্ল্যানিং করতে এসেছি, তাই না বল? বিশ্বাসঘাতকতা আমি তোর সাথে করেছি? আর ইউ কিডিং উইথ মি? নাকি তুই আমার সাথে করেছিলি? আমি তো শুধু তোর ঋণ শোধ করলাম। কিসের ঋণ জানিস? বিশ্বাসঘাতকতার ঋণ, টিট ফর ট্যাট, জানিসই তো। কথার মাঝখানে তীব্রর ফোন বেজে উঠল। বলুন। এখন তো আমি আসতে পারবো নাকি? পুলিশ মিলাকে ধরে ফেলেছে না? আমি আপনাকে না করেছি, যা বলছি বুঝেই বলেছি। এই ব্যাপার নিয়ে আর একটা কথাও বলবেন না। তীব্র ফোন কেটে সামনে মিলার দিকে তাকালো। চোখ মুখে তার খুব প্রকাশ পাচ্ছে। তো তুই কি বলছিলি? সংসার করার কথা তোর সাথে? তুই আসলেই পাগল রে মিলা। তোকে প্রথম তোরই দেখেছিল। আমি তো তোকে সেদিনের পর থেকে আর খুঁজেই পাইনি। যেদিন তুই তৃপ্তিকে খুন করেছিলি, সেটা স্বীকার করেছিলি। পালিয়ে গিয়ে এই শহর থেকে ভালোই করেছিলি, একেবারে ফ্যামিলি নিয়ে। ফোন নাম্বার চেঞ্জ করে ফেললি। তোর কোনো রিলেটিভসকে আমি চিনি না। আর হসপিটালে গিয়ে খোঁজ নিয়েছিলাম, তারা আমাকে স্পষ্ট করে কিছু বলতে পারেনি, তাই তোকে আর ধরতে পারিনি। কিন্তু তোকে প্রথম হোটেলে দেখে তার সন্দেহ হওয়ায় সে আমার কাছে তোর একটা কার্ড এনে দেখায়। তুই মিলাই তৃপ্তির খুনি কিনা সেটা জানতে। আমি সেদিন তোর কার্ড দেখে তোরিকে কি বলেছিলাম জানিস? যদি নিজের জেল খাটা লাগে তবু আমি রাজি, তবে তোকে নিজের হাতে খুন না করে আমি শান্তি পাবো না। আর সেই তুই আশা করিস তোর সাথে আমি সংসার করব? হাসালি আমাকে। তো যেখানে ছিলাম, তোরিকে যখন বলেছিলাম তোকে নিজের হাতে খুন করতে চাই, তখন সে আমাকে তোকে ফাঁসানোর এই প্ল্যানটা বলেছিল। যা যা এই পর্যন্ত হয়েছে সবটা আমাদের প্ল্যান মোতাবেক হয়েছে। তোর আরেকটা কথা শুনে আমার বেশ হাসি পেয়েছিল। জানিস সেটা কি? তুই আমাকে পরামর্শ দিস যাতে তোরিকে বাচ্চাদের দেখভালের জন্য রেখে দেই আর তাকে ডিভোর্স দিয়ে দেই। আমরা যখন ঘুরতে যাব তখন তুই আর আমি মজা মাস্তি করব, আর তোরই বাচ্চাদের নিয়ে ঘুরবে। লাইক সিরিয়াসলি, যেই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি এখনো বেঁচে আছি, যেই বাচ্চারা আমার তৃপ্তির শেষ স্মৃতি আমার কাছে, যে বাচ্চারা আমার জীবনে সবচেয়ে বেশি মূল্য রাখে, যে বাচ্চারা আমার জীবনের অমূল্য সম্পদ, তাদের রেখে আমি শুধু তোর সাথে থাকবো? তুই কিসের ভালোবাসিস রে আমাকে? ভালোবাসার হিংসা দুটো দুই মেরুর শব্দ। তুই যদি আমাকে সত্যি ভালোবাসতি তাহলে আমার সাথে তৃপ্তিকে মেনে নিতি, কারণ তার সাথে আমি সুখে ছিলাম। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সেই মানুষটার সুখের মধ্যেই তার সুখ খুঁজে নেয়, তার ভালো থাকা খুঁজে নেয়। আর তুই কি করলি? তৃপ্তিকে হিংসে করে এতটা জঘন্য পর্যায়ে চলে গিয়েছিলি যে তাকে মেরেই ফেললি। তোর মনে যেটা আমার জন্য আছে সেটা ভালোবাসা না মিলা। ভালোবাসা কখনো কারোর জীবন নিতে পারে না, বরং জীবন দিতে শেখায়। তোর মনে শুধু আমাকে পাওয়ার একটা জেদ আছে, যেটাকে তুই নিজে নিজে ভালোবাসা বলে চালিয়ে দিস, কিন্তু সেটা কোনো ভালোবাসার মধ্যেই পড়ে না। আরে তুই যদি তৃপ্তিকে না খুন করতি, যদি তৃপ্তির মৃত্যু স্বাভাবিক হতো, তাহলে হয়তো তোকে আমি মেনে নিলেও নিতাম। আমার ছোটবেলার বন্ধু তুই, আমাকে ভালো বুঝিস। এর থেকে বড় কথা আমার বাচ্চারা। তবে তোর আমার বাচ্চাদের নিয়ে যা ধারণা দেখলাম, সেটা দেখার পর মনে হলো আসলেই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার পরিবার আমাকে দ্বিতীয় বিয়ে করানোর পর আমার বাচ্চাদের হয়েছিল, তোর সাথে বিয়ে হলেও ঠিক এমনটাই হতো। তৃপ্তি আমার জীবনে একজনই, তার জায়গা হয়তো কাউকে দিতে পারবো না আমি। তবে আমার বাচ্চাদের জন্য আমি যাকে আমার জীবনে পেয়েছি, তাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার বাচ্চাদের খুশিতে আমার খুশি। তুই আমাকে বলেছিলি না যে আমি তোর সাথে ভালো নেই, কিন্তু তোর ধারণা সম্পূর্ণ ভুল। আলহামদুলিল্লাহ আমি তার সাথে অনেক ভালো আছি, কারণ আমার বাচ্চারা তার সাথে ভালো আছে। মিলার চোখ দুটো রাগে আগুনের ফুলকির মতো হয়ে আছে। শান্ত অথচ বেশ ভারী গলায় সে বলল, খুব বেশি তোরের গুণগান করছিস,
তাই না তীব্র? আমি তোকে বলে রাখলাম, এই গুণগান তোর মুখে আর বেশি দিন থাকবে না। যখন জীবনে অন্তিমবারের মতো ধোঁকা খাবি, সেদিন বুঝবি তোকে তোর জীবনে আমার থেকেও বড় ধোঁকা তৈরি দেবে। কথাটা মিলিয়ে নিস। একে নিয়ে যান আমার চোখের সামনে থেকে। ফোন থেকে তার মা বাবার নাম্বার নিয়ে তাদের আসতে বলুন থানায়। তাদেরও তো তাদের মেয়ের কার্যকলাপ সম্পর্কে জানা উচিত। আর যাদের নাম বলেছে তাদেরকে অ্যারেস্ট করুন। নীরব, তুষার, রিমা আর সুরাইয়া। এরপর কথা বের না হলে কি করতে হবে সেটা আমার থেকে আপনারা ভালো জানেন আশা করি। তীব্র যখন বাসায় এসেছে তখন বিকেল। এই সময় সাধারণত তার মা বাবা এবং দাদি একটু ঘুমিয়ে নেয়। তারা যখন উঠবে ঘুম থেকে তখন তাদের সবকিছু খুলে বলবে বলে ঠিক করেছে তীব্র। আপাতত বাচ্চাদের রুমে যাবে সে। তবে তাদের রুমে আর যেতে পারলো কই? তার আগেই দেখে পিচ্ছি ছেলে মেয়ে দুটো মুখ ফুলিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাদের এই অবস্থায় দেখে খানিকটা চিন্তায় পড়ে গেল তীব্র। কিছু হয়েছে নাকি আবার? কি হয়েছে আমার আব্বুদের? মুখ ভার কেন? কেউ কিছু বলেছে? তুমি কথা বলবেন না আমাদের তাতে? তানহা আদৌ বলিতে বলল। কেন? আমি কি করলাম আবার? এবার তানবীর একটু সামনে এসে বলল, তোমার জন্য ছোট মার মন খারাপ, আর ছোট মার যেহেতু মন খারাপ তাই আমাদেরও মন খারাপ। কেন, কি হয়েছে তোমার ছোট মার? সেটা তো তুমি ভালো করে জানো। তবে ছোট মা বলেছে তুমি নাকি তাকে বকা দিয়েছো, তাই তার মন গিয়ে তুমি ভালো করো। যাও, যদি ছোট মার মন ভালো করতে না পারো তাহলে আমাদের আরই তোমার সাথে। দুজন খুব ভাব দেখিয়ে চলে গেল সেখান থেকে। তাদের দিকে তাকিয়ে রইল তীব্র বোকার মতো। কি বললো? তোরির মন ভালো না করতে পারলে তার সাথে আড়ি? বাহ, এরও দেখছি আমার থেকে তাদের মায়ের প্রতি বেশি দরদ। এখন আমি পর হয়ে গেলাম। তীব্র রুমে ঢুকে দেখলো তোরি গাল ফুলিয়ে বসে আছে। আমি আপনাকে কখন বকা দিয়েছি? বাচ্চাদের কাছে আমার নামে অন্যায় বিচার দিলেন কেন? আপনি কথা বলবেন না আমার সাথে। এই, আপনি আমাকে রাগ দেখাচ্ছেন? কেন? রাগ শুধু আপনি একাই দেখাতে পারেন? আমি কখন রাগ দেখালাম? অদ্ভুত তো। তা নয়তো কি? তখন এভাবে কড়া গলায় শাসন করলেন কেন আমাকে? এরপরটুকু করে ফেললেন ফোনটা কেটে। তোরি, আমি আগেও বলেছি, এখনো বলছি, মিলা ডেঞ্জারাস মেয়ে একটা। তার সামনে যাওয়া সেই অবস্থায় আমার মনে হয়েছে আপনার জন্য রিস্ক হতে পারে। আর আপনি সেখানে গিয়ে করতেনই বা কি? কি করতাম মানে? আপনি জানেন, যখন থেকে আম্মার কাছে তার ব্যাপারে শুনেছি তখন থেকে আমি স্বপ্ন দেখে আসছি যে তাকে একদিন মন প্রাণ ভরে গালে ইচ্ছা মতো থাপ্পড় মারবো। কি? চর থাপ্পড়ের জন্য আপনার সেখানে যাওয়া দরকার ছিল? চর থাপ্পড় দিতে পারেননি তাই মন খারাপ আপনার? তীব্র আবার হাসতে লাগলো নিজের কথা বলেই। তোরি মুখে যেন রাগে আরো লাল হয়ে যাচ্ছে। তা দেখে তীব্র বলল, ওকে ওকে, রাগ করতে হবে না। আপনাকে সেখানে নিয়ে যাইনি বলে মন খারাপ তো? কথা দিচ্ছি আজকে রাতে আপনার মন ভালো করে দেব, প্রমিস। রাতে নিয়ে যাবেন সেখানে? আজ্ঞে না, সেখানে আপনার যাওয়া হচ্ছে না। তবে অন্য কিছু করে হলেও আপনার মন ভালো করব, কথা দিচ্ছি। করতে তো হবেই, না হলে আমার সাথে যে আড়ি দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করে রাখছে দুজন, আমার হয়েছে জ্বালা। তোরি এবার তীব্র দিকে তাকিয়ে হেসে দিল। যাক, এখনই হাসি ফুটে গিয়েছে মুখে। আই অ্যাম প্রাউড অফ মাই সেলফ। বাকি হাসিটা রাতে ফুটবে। এখন গিয়ে ফ্রেশ হই। আর হ্যাঁ, আপনার মিলাকে থাপ্পড় দেওয়া লাগবে না। তার ট্রিটমেন্ট যেখানে হওয়ার কথা সেখানে সে আছে। থাপ্পড়ের থেকে অনেক বেশি কিছু উপহার পাবে সেখানে। চলি। তীব্র চলে যাওয়ার দিকে তোরি হাসি মুখে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবতে লাগলো তার জন্য রাতে কি চমক আছে আবার। উফ, সে তো এখন থেকেই আর অপেক্ষা করতে পারছে না, আর তো সইছে না। আজকের সারপ্রাইজ নাকি শুধু তোরি নিজেই দেখবে। তীব্র তোরিকে বলেছে যাতে আর কাউকে সারপ্রাইজের ব্যাপারে না বলে, এমনকি বাচ্চাদেরও না। তবে তাদের জন্য এটা বলে দেয় যে তীব্র তোরির মন ভালো করতে পেরেছে, তাই তারা যেন ওইসব পাড়ি দেওয়ার কথা বলে যায়। তোরিও তীব্র কথা মতো কাজ করেছে। যেহেতু বাচ্চাদের জানাতেও নিষেধ করেছে, তাই সারপ্রাইজের ব্যাপারে তাই তাদের ঘুম পাড়িয়ে আসা ছাড়া তো আর কোনো উপায় দেখছে না তোরি। হলেও সেটা
রাত তখন প্রায় 12:28 বাজে। তুই যখন বুঝতে পারলো বাচ্চারা ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, তখন সে শব্দহীন পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তীব্র রুমে দরজা নক করলেও তীব্র দরজা খুলছে না। অদ্ভুত তো, সারপ্রাইজ দিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে নাকি আবার। এবার তোরই তীব্র ফোনে কল করে দেখবে একবার ভাবলো। সবেমাত্র ফোনটা নিয়েছে আর কল লিস্টে গিয়ে তীব্র নাম বের করেছে। এর মধ্যেই তীব্র দরজা খুলে দিল, হাসি মুখে তাকিয়ে আছে তোরই দিকে। এই আপনার সারপ্রাইজ দেওয়ার নমুনা। কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি আমি। সরি ফর দ্যাট, প্লিজ ডু কাম। তোরই রুমে ঢুকে দেখলো তীব্র রুম যেমন থাকে সবসময় তেমনই। যাহ বাবা, তোর ভেবেছিল এতক্ষণ সময় যেহেতু তীব্র নিয়েছে তাহলে নিশ্চয়ই রুম ডেকোরেটর করেছে, কিন্তু এখানেও তো সে হতাশ। তাহলে সারপ্রাইজটা আসলে কি দিবে এটাই মাথায় আসছে না তরির। তীব্র দরজা বন্ধ করে এসে তরিকে বলল, চোখ বন্ধ করুন। কেন? যা বলেছি চুপচাপ তাই করুন। এই দেখছেন, সারপ্রাইজ দিতে এসেও আমার সাথে কড়া গলায় কথা বলছেন। এই আপনি চোখটা বন্ধ করবেন? আপনাকে সারপ্রাইজ দেওয়ার যে মুড নিয়ে এসেছি সেটাই নষ্ট করে দিচ্ছেন আপনি। এত কথা জিজ্ঞেস করেন কেন? চোখ বন্ধ করতে বলেছি, পাহাড় থেকে ঝাঁপ দিতে তো বলিনি। করছি। আপনি সব সময় উল্টা করে কথা বলেন, ভালো লাগে না আমার। আপনার বকবক করা শেষ হলে চোখটা খুলুন এবার। তরি চোখ খুলে দেখলো তীব্র হাতে ফুলের তোড়া। না গোলাপ কিংবা সচরাচর পাওয়া যায় এমন কোনো ফুল না সেটা। তরির প্রিয় ফুল বাট ফুল। বাট ফুল? আপনি কি করে জানেন আমার পাট ফুল পছন্দ? খবর পাওয়া যাবে এমন মানুষের সাথে আমার যোগাযোগ আছে। কিন্তু এটা তো তেমন একটা পাওয়াই যায় না। আপনি আমার ক্ষমতার উপর সন্দেহ করছেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তীব্র রায়হানের কাছে এসব খুবই নগণ্য ব্যাপার। কিন্তু কার থেকে এই খবর পেয়েছেন বললেন না যে? আপনার আব্বু। আর একটা কথা, অ্যাকচুয়ালি সারপ্রাইজ। কালকেরটা আজকেই বলে দিই, আমাদের গার্ডেনে এই ফুল গাছের চারা লাগানো হয়ে গেছে। এখন থেকে বার্ড ফুল আপনি নিজের বাড়িতেই পাবেন। সারপ্রাইজটা কিন্তু মন্দ লাগেনি আমার। আমি কখন বললাম আপনার জন্য সারপ্রাইজ এতটুকুই? আরো আছে? জি, আপনি বিছানায় গিয়ে বসুন, আমি আপনার জন্য কিছু একটা নিয়ে আসছি তৈরি করে। তরি ব্লেন্ডারের মতো শব্দ শুনতে পেল, তবে কিছু আন্দাজ করতে পারলো না এখনো। যাই হোক, সে এখন একটু রুমটা ঘুরে ঘুরে দেখবে। সেই যে প্রথম দিন এসেছিল ফুলসজ্জার রাতে, আর তো আসা হয়নি। তরি হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে দেখতে পেল এখানে বড় রকমের একটা ব্যালকনিও আছে। এটাই বোধহয় বাসার সেই একমাত্র ব্যালকনি যেটা সরাসরি গার্ডেনের দিকে মুখ করানো। এসব ওসব ভাবতে ভাবতেই কানে এলো তীব্র গলার আওয়াজ, আপনার লাচ্ছি, স্ট্রবেরি লাচ্ছি। তারা দুজনেই এখন ব্যালকনিতে দাঁড়িয়ে। তীব্র হাত থেকে লাচ্ছি নিয়ে তরি বলল, কি? কোন দিন বলুন তো? 3-4 দিন আগে। কিন্তু সারপ্রাইজ দিবেন সেটা তো আজকে ঠিক হলো, 3-4 দিন আগে জানলেন যে? এই সত্যি করে বলুন তো, এই সারপ্রাইজ প্ল্যান কি বাচ্চাদের কথা ভেবে? না, এটা আমি আপনাকে এমনিতেও দিতাম। কেন? প্রত্যেকটা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করার ধরন এক এক রকম। আমারটা ধরে নিন এমনই। আর আমি মানুষ বুঝে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম খুঁজি। আপনাকে যতটুকু চিনেছি তাতে আমার মনে হয় আপনি সেই মেয়েদের মধ্যে না যারা দামি অর্নামেন্টস কিংবা শাড়ি পছন্দ করেন, বরং আপনি তাদের মধ্যে যারা খুব ছোটোখাটো জিনিসের মধ্যে সুখ খুঁজে পায়, বিশেষ করে সেটা যদি মনের মতো কিছু হয়। তাই আমি দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করলাম। আর কৃতজ্ঞতা কিসের জন্য প্রকাশ করছি সেটা আশা করি নতুন করে বলা লাগবে না। যেদিন আপনি মীরাকে শাস্তি দেওয়ার প্ল্যান আমার সাথে করলেন এবং তাকে তার উপযুক্ত জায়গায় পৌঁছাতে আপনার মরিয়া হয়ে ওঠা দেখলাম, সেদিনই ভেবে রেখেছিলাম আপনার সারপ্রাইজের কথা। আপনি এত ভালো ভালো কথাবার্তা বলছেন কি করে বলুন তো? কথাটা বলার সাথে সাথে তীব্র ভ্রুকুচকে তাকালো তরি দিকে। না মানে বলছিলাম যে আপনি তো প্রথম ভালো কথা শুনেও ঘেউ ঘেউ করে উঠতেন। এই কি বললেন? ঘেউ ঘেউ মানে?
আপনি আমাকে কুকুর বলছেন? নাউজুবিল্লাহ, আমি সেটা কখন বললাম? আপনার ব্যবহার প্রথম প্রথম আমার কাছে বেশ তেতোই লাগতো, তাই তো বললাম। আপনার মনে আছে আমাদের প্রথম দেখার কথা? আচ্ছা, প্রথম দেখা বাদ দিন। এই যে যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, আংটি বদলের কথা ছিল, আপনাকে তখন পাইনি। সেদিনই তানহার তানভীর কাঁদছিল, সেটা দেখা আপনি সরাসরি আমার কাছে এসে আমাকে দোষারোপ করা শুরু করলেন, অথচ একটা বার আমার কথাও শুনতে চাইলেন না। এরপর ফুল সজ্জা থেকে শুরু করে পরবর্তীতে আরো কিছু দিনের কথা ভাবুন। এগুলো কি ভালো লাগার মতো ব্যবহার ছিল? ছিল না তো। আর আপনি এখন দিনকে দিন আমার সাথে ভালো ব্যবহারের মাত্রা বাড়িয়েই চলেছেন। সেজন্য ওই মনটা খচখচ করছে এটা জানার জন্য যে হঠাৎ এত ভালো ভালো কথা বলছেন কেন আমার সাথে, এই আর কি। আমার জীবনে কি কি ঘটে গেছে সেটা তো আম্মুর থেকে ধারণা পেয়েছেন। জীবন আমাকে এমন একটা পর্যায়ে এনে দাঁড় করিয়েছে যে কাকে বিশ্বাস করব কাকে করব না সেটা এখন আর আমি বুঝতে পারি না। আমি ক্লান্ত কিছু মুখোশধারী মানুষের অভিনয় দেখতে দেখতে। আমার ছোটবেলার বান্ধবী মিলা, আমার বন্ধু রনি যে কিনা আমার আর তৃপ্তির সাথেই পড়াশোনা করত, আর আমার তথাকথিত দ্বিতীয় স্ত্রী জেসিকা। তিনজন মানুষের পর্যায়ক্রমে এভাবে অভিনয়ে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। সেই সময় আপনাকে বিশ্বাস করার মতো আমার কাছে কোনো কারণ ছিল না যে তোরই আজকে জানতে পারলো যে সেই প্রতারক দুজন জেসিকা আর রনি। তোরই শাশুড়ি সেটা বলার সুযোগ পায়নি বটেও। আচ্ছা, বুঝতে পারলাম আপনার কথা। লাচ্ছি খাচ্ছেন না তো? খাচ্ছি খাচ্ছি। আপনার হেলুর খবর জানেন? হ্যালো, কে? আমার হ্যালো বলছেন আবার? দি গ্রেট ভাত খাওয়া ছাগল হেলাল মিয়া ওরফে হেলু। তীব্র অট্টহাসিতে ফেটে পড়ল। সে আমার হ্যালো হতে যাবে কেন? এমা, আপনার পাড়া প্রতিবেশী ছিল না? ওয়ান্স এ পাড়া প্রতিবেশী, অলওয়েজ এ পাড়া প্রতিবেশী। আপনি মজা করছেন আমাকে নিয়ে? আমি তো শুধু হেলাল মিয়ার খবর জানতে চাইলাম। আমি কি করে বলবো? আমার কি তার সাথে যোগাযোগ হয় নাকি? খবর নিয়ে দেখবেন সেই পাড়াতে তাকে আর পান কিনা। কেন, কোথায় সে? বলতে পারেন এটা আপনার তৃতীয় সারপ্রাইজ। বাকিটা অজানাই থাকুক। লাচ্ছি খাওয়া শেষ আপনার? জি। ওকে, রুমে চলুন, অন্তিম সারপ্রাইজ দেওয়া বাকি। তীব্রর পেছন পেছন তোরই হেঁটে রুমে ঢুকলো আবার। বিছানায় বসুন। তোরই দেখলো তীব্র আলমারি খুলে হাতে কিছু একটা নিয়ে তার দিকে এগিয়ে আসছে। বিছানায় তার পাশে বসে হাতে রাখা জিনিসটা বিপরীত পাশে রাখলো। তোরই তীব্র হাবভাব এখনো বুঝতে পারছে না, তাই আপাতত হা করে তাকে থাকা ছাড়া আর কিছুই করতেও পারছে না। আপনার সাথে বাসার সকলের সম্পর্কই খুব স্বাভাবিক, শুধু আমার সাথে এখনো স্বাভাবিক হতে পারেননি, তাই না? তোরই বুকার মতো মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। তবে তীব্র কথার মোড় কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারছে না বলে মুখ এখনো কিছু বলছে না। কেমন হয় যদি আমাদের সম্পর্ক একটু স্বাভাবিক হয়ে যায়? তোরই হা করে তীব্র দিকে তাকিয়ে আগে থেকেই ছিল, তবে এখন তার চোখের পলক পড়া বন্ধ হয়ে গিয়েছে। যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বন্ধুত্ব, সেটা মানেন নিশ্চয়ই। তোরই আবারও মাথা নাড়ালো। তীব্র আলতো করে তোরির হাত নিজের হাতের মুঠোয় নিল। তোরির মনে হলো তার উপর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেছে, শরীর শীতল লাগছে। হাত ধরা অবস্থায় তীব্র বলতে লাগলো, সব সম্পর্কের ভিত্তি বন্ধুত্ব হলেও এটাই সত্যি যে আমি বন্ধু নামক সম্পর্ক থেকেই জীবনে বেশি প্রতারিত হয়েছি। তাই কাউকে এখন আর যাই হোক বন্ধু হিসেবে ভাবতে আমার ভয় লাগে তোরই, ভীষণ ভয় লাগে। তাদের উপর বিশ্বাসই রাখতে পারি না যে। কিছুক্ষণের জন্য থামলো তীব্র খানিকটা, ঠোঁট ভিজে নিল একটু, এরপর আবারও বলতে শুরু করলো, কিন্তু জানি না কেন আমি আপনাকে বিশ্বাস করতে শুরু করেছি তোরই। বলতে পারেন যে খুব বেশি বিশ্বাস করতে শুরু করেছি। সেই বিশ্বাস আমার মনে কিভাবে কতদিনে জন্ম নিল তা আমার জানা নেই, তবে আপনাকে মন থেকে একটা প্রস্তাব দিচ্ছি, আপনি আমার বন্ধু হবেন তোরই। তোরি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তীব্রর দিকে তাকিয়েছিল। হঠাৎ অনুভব করলো তার চোখ ভেজা, চোখ থেকে তরল জাতীয় কিছু বের হয়ে পড়েছে। অজান্তেই চোখের পানি চলে এসেছে তার। হবেন আমার বন্ধু তোরই?
যেই বন্ধুত্বে কোনো গোপনীয়তা থাকবে না, যেই বন্ধুত্বে আমরা একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়াবো, যত বিপদে আসুক না কেন। হবেন সেরকম বন্ধু তৈরি। কান্নারত অবস্থায় মাথা নাড়ালো তরি। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, অথচ মুখে প্রশান্তির হাসি। তীব্র এবার তার পাশে থাকা প্যাকেট থেকে দুটো ব্রেসলেট বের করলো, সম্ভবত স্বর্ণের। তার উপরে লেখা আছে ফ্রেন্ডস। সাদা পাথরের, সম্ভবত দামি কোনো পাথর দিয়ে করা। তরি এখনো সেখানে তাকিয়ে আছে। তীব্র তরির হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল, আরেকটা দিল তরির হাতে। এটা আমার হাতে পরিয়ে দিন। তরি হাসতে হাসতে বলল, আজকে কি ফ্রেন্ডশিপ ডে নাকি? আমাদের ফ্রেন্ডশিপ ডে। একে অপরকে ব্রেসলেট পরানো শেষ হলে তীব্র বলল, নিজের থেকে বেশি বিশ্বাস করে এই বন্ধুত্ব আপনার সাথে করেছি তরি। আপনাকে আগে একদিন বলেছিলাম গাড়িতে, মনে আছে? আপনার বাবার সাথে দেখা করতে যাওয়ার দিন। আজকে আবার বলছি, আর যাই করুন আমার বিশ্বাস ভাঙবেন না প্লিজ। এবার যদি কারোর থেকে আর বিশ্বাসঘাতকতা পাই তাহলে আমি জানি না কি করব। এটা ভাবতে গেলে আমার কাছে নিজেকে পাগল পাগল লাগে, তাই ভাবতে চাইও না প্লিজ। আমাকে কখনো নিরাশ করবেন না। কথা দিচ্ছি, যতদিন বেঁচে আছি ততদিন আপনার পাশে থাকবো। নিজের জীবন দিয়ে হলেও আপনাকে আগলে রাখবো। আর বিশ্বাসঘাতকতা আমি মরে গেলেও আমার সাথে পাবেন না। প্রমিস প্রমিস প্রমিস। বন্ধুত্বের মধ্যে আপনি সম্বোধন খুব বেমানান লাগছে না? ব্যাপক। তাহলে এখন ঘুমোতে যাও, তোমার সারপ্রাইজ এখানেই শেষ। গুড নাইট। দরজা লাগিয়ে দাও। কি? তীব্র এক লাফে বিছানায় শুয়ে বালিশের উপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে, আর তরি অত বিলম্বের মতো সেদিকে তাকিয়ে আছে। মানে সে বুঝতে পারলো না ব্যাপারটা। খুব তো সুন্দর করে কথাবার্তা চলছিল, এর মধ্যে হুট করে ঘুম আসলো কোথা থেকে? এই কি হলো এটা? কোনটা কি হলো? এই যে বন্ধু নিয়ে কথা বলতে বলতে ঠুস করে বিছানায় শুয়ে গেলে, এটা কিছু হলো? আবারও আপনি? তরি দিকে তাকিয়ে এবার দাঁত দিয়ে ঠোঁট খানিকটা কামড়ে এসে জবাব প্রশ্ন করলো তীব্র। আপনি তুমির কথা পড়ে, আগে এটার বিচার হওয়া দরকার যে এখানে কথোপকথন নষ্ট করার মানে কি। কিছুই না, আমার ঘুম পেয়েছে। আমার সারপ্রাইজ ঠিক মতো দিয়ে এরপর ঘুমাও। এবার তুমি তো আসলো ভালোই, তবে সারপ্রাইজ তো অনেকগুলো দিয়েছি, আর বাকি নেই। এতগুলো আশা করেছিলে কি? নিশ্চয়ই না। এবার তাহলে ভদ্র মেয়ের মতো রুমে যাও আর আমাকে ঘুমাতে দাও। মোটেও আমার সারপ্রাইজ পাওয়া শেষ হয়নি। তুমি নিজেই বলেছো আমাকে আজকের সারপ্রাইজ এমনিতেও দিতে। আজকেরটা মিলার জন্য ছিল, কিন্তু বাচ্চাদের জন্য যে একটা সারপ্রাইজের কথা ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি। সেটা আমি বলেছি দেখে তুমি জানতে পেরেছো, না বললে কি করতে? যেটা দিয়েছি সেটাই মেনে নিতে। তাহলে এখন এটাই মেনে নাও। ওকে, তাহলে কালকে বাচ্চাদের আমি বলবো তোদের বাবা আমাকে রাতে তার রুমে সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকে নিয়ে আরো বেশি করে বকা দিয়েছে। কি? এক লাফে শোয়া থেকে উঠে বসলো তীব্র। চারটে সারপ্রাইজ পাবার পরেও এই কথা বলতে তোমার আটকাচ্ছে না? মোটেই না, আমি তো আমার পাওনা আদায় করতেই চাইছি। আমার হক আমি চাইতেই পারি, এখানে তো ভুল কিছু দেখছি না। আমার কাছে আর কোনো সারপ্রাইজ নেই তোমাকে দেওয়ার মতো, স্টক খালি। ওকে, তাহলে আমার সারপ্রাইজ আমি নিজেই চেয়ে নিচ্ছি। এটা সীমিত আকারের সারপ্রাইজ হবে আর কি। বলেছিলে না তোমার একটা বাগান বাড়ি আছে, সেখানে নাকি ফ্যামিলি পিকনিক করতে যাওয়া হয়, সেখানেই পিকনিক করতে যাব। ইম্পসিবল। এই ঘোরাঘুরি চক্করে পড়ে আমার কতদিন কাজে বিঘ্ন ঘটেছে। এরপর মিলার কেস, এখন পিকনিকের প্ল্যান করা মানে আবার সেই সময় নষ্ট। আমি পারবো না। এভাবে করতে থাকলে আমার পজিশন, রেপুটেশন যা অর্জন করেছি কাজের মাধ্যমে সবটাই রসাতলে যাবে। ওকে, যেও না। তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে আমিও আমার সিদ্ধান্তে অটল। বাচ্চাদের কাছে নালিশ চলে যাবে। সবগুলো দাঁত বের করে তীব্র দিকে তাকিয়ে হেসে বলল তরি, আর তরি দিকে অসহায় চোখে তাকিয়ে রইল তীব্র। এমন করছো কেন? আমার কাজ আছে তো। 2-1 দিনের জন্য কাজের কোনো হ্যাম্পার হবে না। একটা দীর্ঘশ্বাস ছাড়ল তীব্র। সে এখন নিরুপায়। তরি কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই তার। তরি এরকম সিচুয়েশনে তাকে ফেলবে
জানলে ভুলেও আসল কথা বলতো না তাকে। অগত্যা তাকে বলতেই হলো। ঠিক আছে। বিশ্ব জয় করার মতো হাসি দিল তরি। শুভরাত্রি বলে ফোন নিয়ে রুম ত্যাগ করলো সে। নিজের রুমে এসে একবার ফুলের দিকে আরেকবার হাতে পড়ে থাকা ব্রেসলেটের দিকে তাকাচ্ছে সে। ব্রেসলেটটা আঙুল দিয়ে ছুঁয়ে দেখছে বারবার। এখনো তার বিশ্বাস হচ্ছে না যে তীব্র তার সাথে নিজ থেকে বন্ধুত্ব করেছে। তার থেকে তো শুরু থেকেই কিছু আশা করেনি তরি, কিন্তু আল্লাহ তাকে এতটা দিচ্ছেন যে